নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ক্লাস 8 এর ভূগোলের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে পৃথিবীর অন্দরমহল, এর এই চ্যাপ্টারটা আমি আলোচনা করা শুরু করেছিলাম ফার্স্ট পার্টে, প্রথম পার্টে। এর কিছুটা অংশ আমি আলোচনা করেছি। আজকের পার্টের মাধ্যমে, পার্ট 2 এর মাধ্যমে সমস্ত পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে যতগুলো চ্যাপ্টার রয়েছে আমি ডিটেলসে আলোচনা করবো এবং সহজভাবে ছবির মাধ্যমে এঁকে, ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমাদের সুবিধা হয়। এই যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের হেল্প হবে এবং সহজ করে বুঝতে পারবে। মুখস্থ করার থেকে বুঝলে তোমাদের সুবিধা হবে পুরো চ্যাপ্টারটা কভার করতে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো বা এরপরে যে সমস্ত ক্লাস হবে ভূগোলের ওপরে দেখতে চাও, এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এরকম অষ্টম শ্রেণী যেমন ইতিহাসের ক্লাস একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছ, তেমনি ভাবে ভূগোলের একটা প্লেলিস্ট আমি তৈরি অলরেডি করে দিয়েছি। সেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। সেখানে সমস্ত ভিডিওগুলো থাকবে। আগের ক্লাসটাও তার মধ্যে রয়েছে। এছাড়াও ক্লাস 8-এর ইতিহাস বই, অতীত এবং ঐতিহ্য, এটাও আমি আলোচনা করা শুরু করেছি। সেটাও তোমরা দেখতে পারো এই প্লেলিস্টে গিয়ে। তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলো, বুঝতে পারো এবং এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। কমেন্ট করে জানিও কেমন লাগছে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও। এইগুলো আমরা আগের দিন অবধি পড়েছি। আজকে যেটা পড়বো সেটা এখান থেকে। আমরা কি দেখছিলাম? আমরা আগের দিনের চ্যাপ্টারে, মানে আগের দিন যত অব্দি পড়ে এসেছি সেখানে দেখছিলাম যে পৃথিবীর অন্দরমহল, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পৃথিবীর অন্দরমহল, অর্থাৎ পৃথিবীর মধ্যে কি রয়েছে। আগের দিন যেটা বুঝেছিলাম যে পৃথিবীর একদম মাঝখানে অব্দি যাওয়া, পৌঁছানো সম্ভব নয়, এতটাই গরম। সেখানে গেলে আমরা গলে যাব, বা যাই পাঠাই ক্যামেরা বা যাই পাঠাই সেটা গলে যাবে। তা সত্ত্বেও আমরা পৃথিবীর অন্দরমহল বা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কি করে জানছি, তার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমিকম্প তরঙ্গ। এবার ভূমিকম্প তরঙ্গ জিনিসটা কি? ভূমিকম্প ব্যাপারটা আমরা জানি যে পৃথিবীর ওপরের যে অংশটা সেটা মাঝে মাঝে কেঁপে ওঠে, কোনো কারণে হঠাৎ করে কেঁপে ওঠে, সেইটাকে আমরা ভূমিকম্প বলি। অ্যাকচুয়ালি ভূমিকম্প কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে পৃথিবীর অভ্যন্তর থেকে তৈরি হচ্ছে। পৃথিবীর ভেতরে কোনো একটা জায়গা থেকে কোনো একটা কিছু আসছে, যেটা গিয়ে ধাক্কা মারছে আমাদের পৃথিবীর বাইরের অংশটাকে। তার ফলে কি হয়? পৃথিবীর বাইরের অংশটা কেঁপে ওঠে। এইটাই হচ্ছে ভূমিকম্প। পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা জায়গা থেকে যে জিনিসটা আসে সেটাই তরঙ্গ বলা হয়। তরঙ্গ বলতে অনেকটা এইরকম এরকম একটা জিনিস, যে এরকম ভাবে, যেরকম সমুদ্রের ঢেউ যেমন হয় সেই রকম ভাবে কিছু একটা, এরকম একটা জিনিস এখান থেকে আসে, যেটাকে তরঙ্গ বলা হয়। এই তরঙ্গটা এসে কি করে? পৃথিবীর উপরের অংশটাকে ধাক্কা মারে। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় কি? ভূমিকম্প তরঙ্গ। এবং এই তরঙ্গের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো বলছে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। এই জিনিসটা কি? যে তরঙ্গটা আসছে, যে তরঙ্গটা এরকম ভাবে আসছে, যখন কোনো পদার্থের ভেতরে তো কিছু না কিছু রয়েছে, না হয় কোথাও কঠিন পদার্থ রয়েছে পৃথিবীর ভেতরে, বা কোথাও তরল পদার্থ রয়েছে, কোথাও আবার অর্ধ তরল পদার্থ, জেলির মতো পদার্থ রয়েছে। তো তার মধ্যে দিয়ে যখন যায়, যখন তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তরঙ্গটা, তখন কোনো সময় তরঙ্গটা ছোট হয়ে যায়, মানে তরঙ্গের যে এই যে উপরে উঠছে নিচে নামছে, এটাকে তরঙ্গ বলে। তো কোনো সময় তরঙ্গটা দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে এটা ছোট হয়ে যায়, বা কখনো এরকম বড় হয়ে যায়। ঠিক আছে? কখনো এটা দ্রুত গতিতে যায়, কখনো আবার ধীর গতি সম্পন্ন হয়, মানে আস্তে আস্তে যায়। কম্পন তরঙ্গগুলোকে, এখানে একটা ব্র্যাকেটে কিছু বলেছে, তো সেটাতে যাব তার আগে পুরো মেন লাইনটা পড়ে নি। কম্পন তরঙ্গগুলো ভূ অভ্যন্তরে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এইসব কিছুই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। তো এই যে জিনিসগুলো, কোথাও জোর তরঙ্গটা বড় হচ্ছে, এই দুটোর মধ্যে দূরত্ব বড় হচ্ছে, কোথাও বা এই দুটোর মধ্যে দূরত্ব ছোট হচ্ছে, এইগুলোর মাধ্যমে যখন ফাইনালি তরঙ্গটা ওপরে এসে পৌঁছচ্ছে ভূপৃষ্ঠের ওপরে, তখন সেটার থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারছি। এবার এখানে যেটা বলেছে নীল কালি দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। পি প্রাইমারি বা প্রাথমিক, এস সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের বা গৌণ তরঙ্গ। তরঙ্গ যে কথাটা বলছি, যে পৃথিবীর ভেতর থেকে যেটা আসছে অভ্যন্তর থেকে ভূমিকম্পের সময়, এই তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পি ওয়েভ, বা সংক্ষেপে পি বলা হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে ইংরেজিতে প্রাইমারি এবং বাংলাতে প্রাথমিক।
তো প্রথমটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ বা পি ওয়েভ, আর সেকেন্ড আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে বা গৌণ তরঙ্গ বা ইংরেজিতে সেকেন্ডারি ওয়েভ, যেটাকে সংক্ষেপে এস ওয়েভ বা এস তরঙ্গ বলা হয়। এইরকম দু রকমের তরঙ্গ রয়েছে। এইগুলো কি আমাদের এই চ্যাপ্টারে বলা না হলেও ভূমিকম্প সম্পর্কে তোমরা আলাদা করে পড়বে বা হয়তো পড়ে এসেছো 7-এ। যাই হোক, সেইটা পরের কথা। আমরা আস্তে আস্তে বুঝবো এই জিনিসগুলো কি। তো আমরা যেখানে ছিলাম যে এই তরঙ্গের মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য। কি বলা হচ্ছে যে ভূমিকম্পের যে পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল ও অর্ধতরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। পৃথিবীর অভ্যন্তরে কি হচ্ছে কোনো জায়গাতে কি রয়েছে, তার আগে এই লাইনটা পড়ে নিলে সুবিধা হবে। পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম স্তরবিন্যাস দেখা যায়, পৃথিবীর অন্দরমহলটা অনেকটা সেরকম বিভিন্ন ঘনত্বের বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। আমরা পেঁয়াজ ছাড়িয়ে দেখেছি, পেঁয়াজ ছাড়ালে কি দেখি, এরকম অনেকগুলো স্তর পাওয়া যায়, ঠিক আছে, একটা একটা করে খোসার মতো করে ছাড়িয়ে নিতে পারি। তো পৃথিবীর অভ্যন্তরটাও সেরকম। পৃথিবীর অভ্যন্তরে কোনো জায়গাতে হয়তো কঠিন পদার্থ রয়েছে, হ্যাঁ, কোনো জায়গায় হয়তো তরল পদার্থ রয়েছে, পরের স্তরটাতে হয়তো পুরো এরকম তরল পদার্থ রয়েছে, আবার পরের স্তরে হয়তো আবার কঠিন পদার্থ রয়েছে, তারপরের স্তরে হয়তো অর্ধতরল পদার্থ রয়েছে, অর্ধতরল মানে জেলির মতো থকথকে পদার্থ রয়েছে। এবার এই যখন তরঙ্গগুলো আসছে, প্রথম হচ্ছে পি ওয়েভ, যেটা সেটা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে পারে, কঠিনের মধ্যে দিয়েও যেতে পারে, তরলের মধ্যে দিয়েও যেতে পারে, অর্ধতরল যেটা হচ্ছে জেলির মতো রয়েছে তার মধ্যে দিয়েও পি ওয়েভ যেতে পারে। কিন্তু যেটা এস ওয়েভ সেটা কি করতে পারে, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে, তরল বা অর্ধতরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। নেক্সট, বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করছে। ভূমিকম্প তরঙ্গ আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছেন। তো এইগুলোর মাধ্যমে আমরা তো যেটা বললাম যে পৃথিবীর অভ্যন্তরে তো যেতে পারি না, কিন্তু ভূমিকম্পের যে তরঙ্গ বা আগ্নেয়গিরির থেকে যে বেরোনো লাভা, এগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং পৃথিবীর অভ্যন্তরকে 3টে স্তরে ভাগ করেছেন। একদম উপরে রয়েছে ভূত্বক বা ইংরেজিতে বলা হয় ক্রাস্ট, ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল বা ইংরেজিতে যাকে বলা হয় মেন্টাল, আর একদম নিচে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল বা ইংরেজিতে যাকে বলা হয় কোর। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কি হচ্ছে, এটা যদি আমাদের পৃথিবী হয়, আমরা কোথায় রয়েছি, আমরা রয়েছি হচ্ছে পৃথিবীর উপরে, এই জায়গাতে রয়েছি আমরা। আমরা যদি মাটি খুঁড়ে পৃথিবীর অভ্যন্তরে যেতে শুরু করি, ফার্স্টেই যেটা পাবো সেই স্তরটাকে বলা হয় হচ্ছে এই যে একদম এই যে স্তরটাকে বলা হয় ভূত্বক, ঠিক আছে। এই স্তরটা হচ্ছে প্রথমে যে স্তরটা পেলাম সেটা হচ্ছে ভূত্বক। তো মাটি খুঁড়তে শুরু করলেই প্রথমেই যে স্তরটা পাবো সেটা হচ্ছে ভূত্বক, ঠিক আছে। ভূত্বকের থেকে আরো যদি ভেতরে যাই, যে স্তরটা পাবো সেটাকে বলা হয় গুরুমণ্ডল, ঠিক আছে। তাহলে ভূত্বকের পরেই আমরা যেটা পাবো সেটা কি, সেটাকে বলা হয় গুরুমণ্ডল। এই যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, ওকে। আর গুরুমণ্ডল থেকে যদি আমরা আরো ভেতরে যাই তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে কেন্দ্রমণ্ডল। মাঝখানে তো রয়েছে কেন্দ্র, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র, এটা মাঝখানটা হচ্ছে একদম কেন্দ্র, ঠিক আছে। তার চারিদিকে যে যে ব্যাপারটা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, কেন্দ্রমণ্ডল বলা হয়। আর একদম মাঝখানে রয়েছে পৃথিবীর কেন্দ্র। তো এইখানে একটা জিনিস বলেছে, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প, জুল ভার্নের লেখা। এটাকে লিখছে জুল ভার্ন বলে একজন লিখছে। লেখা গল্পটা পড়ে বন্ধুদের সাথে আলোচনা করে খুব করো, মজা পাবে। এটা একটা গল্প, তোমরা পড়তে পারো। এখানে গল্পটায় বলা হয়েছে কি, একজন ভদ্রলোক, একজন বিজ্ঞানী, তার সঙ্গে তার ভাইপো, দুজন মিলে কোথায় চলে যাচ্ছে, পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছে। যদিও যাওয়া সম্ভব নয়, এটা একটা কল্প বিজ্ঞানের গল্প, মানে কল্পনার মাধ্যমে এটা করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি সম্ভব নয়। তো এরা কি করছে, একটা আগ্নেয়গিরির যে মুখ সেখান দিয়ে সোজা চলে যাচ্ছে পৃথিবীর
কেন্দ্রে কিভাবে যাচ্ছে তার একটা কথা এখানে বলেছে। তো যাই হোক, সেটা তোমরা পড়তে পারো, মজা লাগবে। যাই, এরপরে যেটা বলছে ভূত্বক কি জিনিস। কাটা আপেলের খোসার সঙ্গে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর ভূত্বকের তুলনা করা যায়। তো আমরা যদি কাটা আপেল দেখি, একটা আপেলকে যদি কাটি, হুম, যদি কাটি কি পাবো? এরকম যদি আপেলটা কাটা হয়, হুম, উপরে একটা লাল রঙের বা হলুদ রঙের, বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙেরই দেখা যায়, একটা খোসা পাবো, আমরা খোসা বলি সেটাকে, আমরা খোসাটা খেয়ে নিই। তো খোসাটার সঙ্গে তুলনা করা হচ্ছে ভূত্বকের, কারণ একটা কাটা আপেলের খোসাটা যতটুকু হয় অ্যাকচুয়ালি ভূত্বক, আমাদের যে এই ভূত্বক ততটুকুই হয়, তার থেকে বড় হয় না, খুবই পাতলা একটা অংশ। ভেবে দেখো আপেলের খোসাটা কতটা আপেলের তুলনায় কত পাতলা হয়, তো ভূত্বকও সেরকমই পাতলা। মহাসাগরের নিচে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিলোমিটার এবং মহাদেশের নিচে 60 কিলোমিটার গভীর। এর গড় গভীরতা 30 কিলোমিটার। এটা কি বলা হচ্ছে? এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে, আচ্ছা আগে একটা জিনিস বলে দিই, যেগুলো আমি এখানে ব্র্যাকেট করছি বা দাগ দিচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরাও বইতে দাগ দিয়ে নিতে পারো, এখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, বলা হচ্ছে কি, এটা ধরো আমাদের ভূত্বক, হ্যাঁ, এটা হচ্ছে ভূত্বক। ভূত্বকের উপরেই আমরা বসবাস করি। কেউ পাহাড়ি অঞ্চলে বসবাস করে, ঠিক আছে, এরকম কেউ পাহাড়ি অঞ্চলে বসবাস করে, কেউ মালভূমি অঞ্চলে বসবাস করে, কেউ আবার কি করছে সমভূমি অঞ্চলে বসবাস করে, আবার কেউ কোথায় থাকছে সমুদ্রের উপকূলে বসবাস করছে। এটা ধরো সমুদ্র। মহাসাগরের নিচে যে অঞ্চলটা বা যে গভীরতা বা ভূত্বকে, সেটা মাত্র 5 কিলোমিটার। ছবি দেখলেই বোঝা যায় যে এখানে রয়েছে, পাহাড়ের ওপরে রয়েছে বা সমভূমি অঞ্চলে রয়েছে। সে যদি মাটি খুঁড়ে তলার দিকে যেতে চায়, অনেকটা মাটি খুঁড়তে হবে, তাহলে ভূত্বকে গিয়ে পৌঁছবে। অনেকটা মাটি খুঁড়তে হবে, সেটা ভূত্বকে গিয়ে পৌঁছবে। কিন্তু যদি কেউ সমুদ্রের নিচে গিয়ে মাটি খুঁড়তে থাকে, অলরেডি তো তাকে সমুদ্রটা অতটা পেরিয়ে নিচে নামতে হচ্ছে, তারপরে সে মাটিটা খুঁড়বে। তো সেই জায়গাতে যে এটা ভূত্বক, সেটা খুব পাতলা হয়, মাত্র 5 কিলোমিটার। আবার মহাদেশ অঞ্চল হচ্ছে যেখানে পাহাড় পর্বত ইত্যাদি রয়েছে, সমভূমি ইত্যাদি রয়েছে, মহাদেশ অঞ্চলে সেই গভীরতাটা অনেক বেশি হয়, সেটা কত হয়? গড়ে 60 কিলোমিটার হয়। আর পুরো পৃথিবীর যদি ওভারঅল সম্পূর্ণ গড় করা হয়, গভীরতা হয়ে যায় 30 কিলোমিটার। ঠিক আছে। মহাসাগরের নিচে, এটাও ইম্পর্টেন্ট, মহাসাগরের নিচে প্রধানত সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটিকে সীমা বলা হয়। ঠিক আছে, সিলিকন থেকে নেওয়া হয়েছে SI এবং ম্যাগনেসিয়ামের MG কে এমটা নেওয়া হয়েছে, দিয়ে এ একটা অ্যাড করে দিয়ে সীমা করা হয়েছে। ঠিক আছে, সিলিকন থাকে আর ম্যাগনেসিয়াম, দুটো পদার্থ। এই যে অংশটা, এই সমুদ্রের মহাসাগরের নিচের যে ভূত্বক, সেটা দুটো খনিজ পদার্থ দিয়ে তৈরি, একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আমরা আগেই পড়ে এসেছি, মাটি হোক বা শিলা হোক, যা যেটাই হোক না কেন, সেটা কোনো না কোনো খনিজ পদার্থ দিয়ে তৈরি হবে। খনিজ পদার্থ তার মধ্যে অবশ্যই থাকবে, ক্লাস 7 এটা আমরা পড়েছি। তো এখানে দুটো খনিজ পদার্থ দিয়ে তৈরি এই জায়গাটা, সেটাকে কি বলা হয়? সেই দুটো হচ্ছে সি এবং মা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তো এই দুটো দিয়ে তৈরি, সেই জন্য এই জায়গাটাকে বলা হয়, এই জায়গাটাকে মানে সমুদ্র মহাসাগরের নিচের যে ভূত্বক, তাকে সীমা বলা হয়। অন্যদিকে এই স্তর তুলনায় ভারী, প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা এই স্তর গঠন করেছে। সীমা হচ্ছে স্তরটার নাম, তাতে যে খনিজ পদার্থ রয়েছে সেগুলো হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। কিন্তু মেনলি এটা কোথা থেকে কি দিয়ে তৈরি হচ্ছে? ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি হচ্ছে। ব্যাসাল্ট শিলা একটা আগ্নেয় শিলা, অর্থাৎ কোনো সময় এখানে অগ্নুৎপাত হয়ে সেই স্তরটা গঠন করেছে। ওকে, আর এটা কি হচ্ছে? তুলনায় ভারী। এই দেশের ওপরে যে ভূত্বক রয়েছে তার থেকে সীমা যে স্তরটা, সেটা একটু ভারী। এর গড় ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার মহাদেশের নিচে প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সিআল। সিলিকনের সেম SI, আর অ্যালুমিনিয়াম থেকে AL, এই দুটো নেওয়া হয়েছে AL, তাহলে কি হচ্ছে? সিআল। তো এইখানে যে ভূত্বকটা, মহাদেশের নিচে যে ভূত্বকটা, সেটাকে সিআল বলা হয়।
হুম, সিয়াল বলা হয়। এটা কি দিয়ে তৈরি? এটা গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে তৈরি। এটাও আগ্নেয় শিলা দিয়ে তৈরি, এটাও আগ্নেয় শিলা দিয়ে তৈরি, কিন্তু এটা কি ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা আর এটা গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে তৈরি। ওকে। আর এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে সিয়াল অবস্থান করছে। এখানে কি বুঝলাম ফাইনালি, যে কোনটা ভারী, দুটোর মধ্যে কোনটা ভারী? সীমা হচ্ছে ভারী, সিয়াল হচ্ছে কম ভারী। ঠিক আছে। এই আর কি বুঝলাম? আর বুঝলাম যে সিয়াল যে স্তরটা সেটা গ্রানাইট জাতীয় শিলা দিয়ে তৈরি, আর সীমা যে স্তরটা সেটা ব্যাসাল্ট জাতীয় শিলা দিয়ে তৈরি। এখানে একটা ছবি দেওয়া আছে, ফার্স্টে এই ছবিটা ভালো করে বুঝে নেওয়া যাক। হ্যাঁ, এখানে যেটা আমি আমি যেটা মাপছিলাম এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে আমাদের মহাদেশ, সেখানে পাহাড়, মালভূমি, সমভূমি এইসব রয়েছে। এইখানে যে স্তরটা, ঠিক আছে, এতটা অব্দি বিস্তৃত, এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে, এই অব্দি বিস্তৃত, এই পুরোটা হচ্ছে ভূত্বক। এই পুরোটা হচ্ছে ভূত্বক। আমরা কোথায় রয়েছি? ভূত্বকের ওপরে এখানে রয়েছি। ঠিক আছে, আমরা এরকম জায়গাতে রয়েছি, বা সমভূমি অঞ্চলের মানুষ এখানে রয়েছে। এতটা বড়। কিন্তু সমুদ্রের নিচে যদি যাই, কত ছোট হয়ে যাচ্ছে এই জিনিসটাই, কত ছোট হয়ে যাচ্ছে। হুম, এখানে সমুদ্র এই জায়গাটাতে তো ভূত্বক এতটা ছোট হয়ে যাচ্ছে। তো এই যে জায়গাটা এটা হচ্ছে ভূত্বক। নেক্সট এখান থেকে এই ছবিটা থেকে কি বোঝানোর বোঝার রয়েছে, সেটা হচ্ছে সিয়াল যে স্তরটা। অর্থাৎ সিয়াল স্তরটা কোথায় থাকে? মহাদেশের ওপরে থাকে। সমুদ্রের নিচে কি থাকে? সীমা থাকে। এই যে একটু ডিপ কালার যেটা দেখানো হয়েছে না, সেটা হচ্ছে সীমা, এটা হচ্ছে সীমা। হুম, সীমা যে স্তরটা সেটা শুধু সমুদ্রের নিচে থাকে এরকম নয়, মহাদেশের নিচেও থাকে। এটা পুরো কন্টিনিউ সব জায়গায় রয়েছে সীমা যে স্তরটা। ব্যাসাল্ট শিলার যে স্তরটা, যেটা সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, সীমা সমস্ত জায়গায় রয়েছে। সমুদ্রের নিচে তো রয়েছেই, আবার মহাদেশের নিচেও রয়েছে। কিন্তু সিয়াল যে স্তরটা সেটা শুধুমাত্র কোথায় রয়েছে? যেখানে অব্দি মহাদেশ রয়েছে সেই অব্দি রয়েছে, তারপরে আর নেই। সমুদ্রের তলদেশে সিয়াল যে স্তরটা সেটা নেই। পৃথিবীর সবচেয়ে বাইরের এই স্তর অত্যন্ত পাতলা। ভূত্বকের শিলা নানা খনিজ পদার্থ সমৃদ্ধ, খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূত্বকের উপরে একেবারে উপরে রয়েছে মাটি। জাস্ট মাটি হচ্ছে একদম পাতলা একটা লেয়ার এর উপরে রয়েছে। ঠিক আছে। ভূত্বক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর। এটা অত্যন্ত পাতলা হয়, আর কি হয়, এটা নানা রকম খনিজ পদার্থ দিয়ে তৈরি। কি কি খনিজ পদার্থ পাচ্ছি? সবার আগে সিলিকন পাচ্ছি, সব জায়গাতে সিলিকন রয়েছে। ঠিক আছে। অ্যালুমিনিয়াম পাচ্ছি। অ্যালুমিনিয়াম কোথায় পাচ্ছি? মহাদেশীয় স্তরে অ্যালুমিনিয়াম পাচ্ছি। ম্যাগনেসিয়াম পাচ্ছি। ঠিক আছে। তো এইগুলো এক একটা কি খনিজ পদার্থ। তো প্রচুর পরিমাণে এখানে খনিজ পদার্থ থাকে। ভূত্বকের সব বেশিরভাগ অংশ, 47% জুড়ে রয়েছে অক্সিজেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ভূপৃষ্ঠকের বেশিরভাগ অংশ, মানে টোটাল 100%-এর 47%, 47% জুড়ে রয়েছে কি অক্সিজেন। সব থেকে বেশি কি রয়েছে যদি বলা হয় ভূত্বকে, ভূত্বকের মধ্যে বলা হচ্ছে, এই ভূত্বকের মধ্যে সব থেকে বেশি রয়েছে অক্সিজেন। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থায় মিশে রয়েছে। ভূত্বকের দ্বিতীয় দ্বিতীয় উপাদান হচ্ছে সিলিকন। অবশ্যই সিলিকন সব জায়গায় রয়েছে, এখানেও রয়েছে, মহাদেশে রয়েছে, মহাসাগরের তলায় রয়েছে। তো ভূত্বকের দ্বিতীয় উপাদান হচ্ছে সিলিকন। এইখানে যে অক্সিজেনটার কথা বলা হচ্ছে না, সেই অক্সিজেনটা বাইরে আমরা যে অক্সিজেন দিয়ে নিঃশ্বাস নিই তার থেকে আলাদা। এই অক্সিজেনটা মিশে রয়েছে ভূত্বকের বিভিন্ন উপাদানের সঙ্গে, এটা মাটির মধ্যে রয়েছে, যেটা সেই অক্সিজেনের কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় উপাদান হচ্ছে সিলিকন ভূত্বকে। জানো কি, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেখানে ভূবিজ্ঞানীরা বলেন যে বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। সিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কনরাড কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে, কনরাড বিযুক্তি রেখা। সিয়াল এবং সীমা স্তরের মধ্যে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই বিযুক্তি রেখা জিনিসটা কি বুঝতে হবে। আচ্ছা, তার একটা ছবি এখানে।
কারণ এখানে এটা কঠিন কোনো পদার্থ দিয়ে গঠিত একটা স্তর, ঠিক আছে। তারপরে কোনো তরল পদার্থ দিয়ে গঠিত একটা স্তর রয়েছে, তারপরে আবার একটা কঠিন পদার্থ দিয়ে গঠিত স্তর রয়েছে, তারপরে একটা অর্ধ তরল পদার্থ দিয়ে গঠিত স্তর রয়েছে, বা জেলির মতো থকথকে জিনিস দিয়ে গঠিত একটা স্তর রয়েছে। হুম, বোঝা গেল এই অবধি? এবার প্রত্যেকটা স্তরের মাঝখানে একটা রেখা রয়েছে, অর্থাৎ এখান থেকে এই স্তরটা শুরু হচ্ছে, এখান থেকে এই স্তরটা শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। দুটো স্তরের মাঝখানে যে এই রেখাগুলো, সেটাকে বিযুক্তি রেখা বলা হয়। তাহলে এখানে কটা বিযুক্তি রেখা রয়েছে? আমরা দেখলাম একটা কঠিন স্তর, এখানে গিয়ে শেষ হলো, এই জায়গাটাতে গিয়ে শেষ হলো, সেখান থেকে আবার তরল স্তর শুরু হচ্ছে, তো এটা একটা বিযুক্তি রেখা। তারপরে তরল স্তরটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, দিয়ে আবার একটা কঠিন স্তর শুরু হচ্ছে, এখানে আর একটা বিযুক্তি রেখা রয়েছে। তারপরে আবার যে কঠিন স্তরটা রয়েছে সেটা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেইটা, আর যেখান থেকে যে অর্ধ তরল যেটা শুরু হচ্ছে সেখানে আর একটা বিযুক্তি রেখা রয়েছে, 3 নম্বর বিযুক্তি রেখা, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি 3টে বিযুক্তি রেখা রয়েছে। এইটা কিন্তু কোনো বিযুক্তি রেখা নয়, এখানে ধরো মানুষ রয়েছে, এটা পৃথিবীর ওপরে মানুষ রয়েছে, এটা বিযুক্তি রেখা নয়। কেন বিযুক্তি রেখা নয়? কারণ এর ওপরে তো অন্য জিনিস এসে যাচ্ছে, মানে ওখানে আর কঠিন বা তরল এরকম নয়, আবার এটাও গিয়ে শেষ হয়ে যাচ্ছে এখানে, সেই জন্য এটাও বিযুক্তি রেখা নয়। তো দুটো পদার্থ, দুটো ভিন্ন উপাদান বা ঘনত্বের স্তরকে আলাদা করা যায় যেটা, সেটাকে বলা হয় হচ্ছে বিযুক্তি, মানে যেটা দিয়ে আলাদা করছে সেটাকে বিযুক্তি রেখা বলা হয়। এবার সিয়াল আর সীমা স্তরের মধ্যে কি রয়েছে? সিয়াল আর সীমা স্তরের মধ্যে রয়েছে হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। সিয়াল কোনটা? এইটা যেটা একটু হালকা কালার দিয়ে দেখানো হয়েছে। সীমা কোনটা? যেটা একটু ডিপ কালার দিয়ে দেখানো হয়েছে। মাঝখানে একটা রেখা এরকম চলে গেছে, এই যে রেখাটা যাচ্ছে এই অবধি গিয়ে শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে তো সমুদ্রের উপরে সিয়াল স্তরটা নেই। তো এই যে রেখাটা, এটাকে কনরাড বিযুক্তি রেখা বলা হয়, ঠিক আছে। ভূত্বক ছড়িয়ে এবার আমরা যাচ্ছি কোথায়? গুরুমণ্ডলে। ভূত্বক ছড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা রয়েছে, ঠিক আছে, 2900 কিলোমিটার পর্যন্ত এই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল। গুরুমণ্ডল কত বা ইংরেজিতে ম্যান্টাল কত অব্দি রয়েছে? 2900 কিলোমিটার অব্দি রয়েছে গুরুমণ্ডল। হ্যাঁ, এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, খুবই গরম, ওখানে যাওয়া সম্ভব হবে না। 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই স্তরের প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম আর সিলিকন। এখানে কি কি পাওয়া যায়? এই কয়েকটা খনিজ পদার্থ পাওয়া যায়। গুরুমণ্ডল 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম ইত্যাদি প্রাধান্য দেখা যায়। এটা হলো ক্রোফে সীমা। যেমন সিয়াল সীমা নাম দিয়েছিলাম, এই জায়গাটা যেটা গুরুমণ্ডলের 30 থেকে 70 কিলোমিটার যে অংশটা, সেটাকে ক্রোফে সীমা বলা হয়। ক্রোফে সীমা কেন? কি কি থাকছে? প্রথম যে ধাতুটা থাকছে সেটা হচ্ছে ক্রোমিয়াম, তার থেকে সিআর নেওয়া হয়েছে, তার সঙ্গে একটা ও যোগ করে দেওয়া হয়েছে সুবিধার জন্য, মানে বল একটা নাম দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে লোহা, লোহার রাসায়নিক নাম ফেরাস, তো এফি যোগ করছে, এফি। তারপর কি রয়েছে? সিলিকন, এসআই, আর ম্যাগনেসিয়ামের এমএ নেওয়া হয়েছে। তো কি হচ্ছে? ক্রোফেসিমা। তো এই জায়গাটাকে ক্রোফেসিমা বলা হয়। আর গুরুমণ্ডলের কত অব্দি? এটা 30 থেকে 700 কিলোমিটার অব্দি বলা হচ্ছে ক্রোফেসিমা, আর 700 থেকে 2000, টোটাল তো 2900 কিলোমিটার অব্দি অবস্থিত। তো 700 থেকে 2900 কিলোমিটার অংশকে যেহেতু নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম থাকে, তাই জন্য নিফেসিমা বলা হয়। কি বলা হয়? নিফেসিমা সীমা। শুধু ক্রোফের জায়গায় ক্রোয়ের জায়গায় নি চলে আসছে, কারণ সেখানে নিকেল বেশি থাকে, এনআই বেশি থাকে, নিফেসিমা বলা হয়। তাহলে কি হলো? প্রথমে আমরা কি পেয়েছিলাম? সিয়াল, তারপর পেয়েছি সীমা, ঠিক আছে, সীমার পর পাচ্ছি ক্রোফেসিমা, তারপরে পাচ্ছি নিফেসিমা। হ্যাঁ, ক্রোফেসিমা, নিফেসিমা, মানে আমাদের যদি প্রথমে এটা হচ্ছে আমাদের ভূত্বক। ভূত্বক সম্পর্কে অলরেডি আলোচনা করে নিয়েছি, বুঝে গেছি ব্যাপারটা। এবার পরের যে স্তরটা, সেইটাকে বলা হয় কি? গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে আবার দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে, ভাগে ভাগ করা হয়। ওপরেরটাকে বলা হচ্ছে কি?
প্রোফেসিমা, নিচেরটাকে কি বলা হচ্ছে নিফেসিমা বলা হচ্ছে। প্রথমটা কত অবধি? প্রথমটা হচ্ছে 700 কিলোমিটার অবধি, 30 থেকে 700 কিলোমিটার। আর 700 থেকে 2900-কে বলা হচ্ছে নিফেসিমা। ভূত্বক গুরুমণ্ডলের কাছে মোহরস ভিসিক বিযুক্তি রেখা। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে মোহরো ভিসিক বিযুক্তি রেখা। এগেন বলেছি বিযুক্তি রেখাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে পড়তে হবে। তো মোহরো ভিসিক বিযুক্তি রেখা বা মোহ, প্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। মোহরোভিসিক আর রেপিত্তি, মোহরোভিসিক আর রেপিত্তি কোথায় কোথায় রয়েছে? আমরা প্রথমেই আগে কি পড়ে এসেছি? আমরা আগে অলরেডি পড়ে এসেছি ভূত্বক। ভূত্বক, ভূত্বকের মাঝখানে যে বিযুক্তি রেখা আছে কনরাড বিযুক্তি রেখা, দুটোর মাঝখানে পড়ে নিয়েছি। এবার ভূত্বক আর, এটা তো ভূত্বক উপরেরটা, ভূত্বক আর গুরুমণ্ডল এই দুটোকে ভাগ করছে যে রেখাটা, সেটাকে বলা হয় হচ্ছে মোহরোভিসিক বিযুক্তি রেখা বা মোহ। হ্যাঁ, আর ভূত্বক কটা ভাগে বিভক্ত? প্রোফেসিমা আর নিফেসিমা। উপরের অংশটা হচ্ছে প্রোফেসিমা, নিচের অংশটা হচ্ছে নিফেসিমা। তার মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে, সেটাকে কি বলা হয়? রেপিত্তি বিযুক্তি রেখা। নেক্সট এখানে একটা কোশ্চেন করা হয়েছে, আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? আপেলের যে শ্বাস অংশটা সেটা অ্যাকচুয়ালি গুরুমণ্ডলের সঙ্গে সম্পর্কীয়। এবার হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার জিনিসটা কি সেটা বলা হচ্ছে। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। ফার্স্ট অফ অল এটা ইম্পর্টেন্ট যে অ্যাস্থেনোস্ফিয়ার কোন জায়গাটাকে বলা হয়। অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর। এই স্তরের পদার্থ গলিত নরম প্রকৃতির, অত্যাধিক তাপ এবং চাপে এখানকার শিলা সান্দ্র মানে অর্ধ তরল এবং অর্ধ কঠিন অবস্থায় রয়েছে। পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলো রয়েছে। ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে আনুভূমিকভাবে প্রবাহিত হয়, আবার অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এখানে কি ধরনের স্রোত রয়েছে? পরিচলন স্রোত এখানে দেখা যায়। এই পুরো জিনিসটা কি বলেছে এই ছবিটাতে ভালোভাবে বোঝা যাবে। ওপরে কি রয়েছে? ভূত্বক। ভূত্বকের ঠিক নিচের অংশটাকে বলা হয় শিলামণ্ডল। ঠিক আছে, মানে সেখানে শিলা জাতীয় মানে কঠিন পদার্থ রয়েছে। তারপরে কি রয়েছে? গুরুমণ্ডল। আমরা দেখলাম গুরুমণ্ডলের পর হচ্ছে কেন্দ্রমণ্ডল রয়েছে। তো শিলামণ্ডল আর গুরুমণ্ডলের জাস্ট মাঝখানে একটা ছোট্ট অংশ, যে অংশটা খুব দুর্বল, মানে সেখানে পদার্থ কেমন রয়েছে? সেখানে পদার্থ রয়েছে একটু থকথকে অবস্থায়, জেলির মতো রয়েছে। ঠিক আছে, সেই জায়গাটায় কেন হয়েছে? ওখানটায় যেহেতু উত্তাপ বা উষ্ণতা খুব বেশি, সেই জন্য ওখানে শিলাগুলো গলিত অবস্থায় রয়েছে। সেটাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। এবার অ্যাস্থেনোস্ফিয়ারে কি হয়? পরিচলন স্রোত হয়। পরিচলন স্রোত ব্যাপারটা কি? স্রোতটা এরকম গোল গোল করে ঘুরতে থাকে। ঠিক আছে, এইভাবে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে, সেই জন্য এটাকে বলা হয় পরিচলন স্রোত। তো এইখানে রয়েছে পরিচলন স্রোত। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। এর গভীরতা প্রায় 100 কিলোমিটার। কি হচ্ছে? আমরা একটু আগে শিলামণ্ডল ব্যাপারটা বুঝে নিই। এটা হচ্ছে ভূত্বক, ভূত্বক আর এটা হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বকের ওপর আমরা রয়েছি। ভূত্বকের কিছুটা অংশ এবং গুরুমণ্ডলের কিছুটা অংশ। ঠিক আছে, এই যে মাঝখানের যে অংশটা, এইটাকে বলা হয় শিলামণ্ডল। ওকে, এটা কঠিন পদার্থ দিয়ে তৈরি। তো ভূত্বক এবং গুরুমণ্ডলের কিছুটা অংশকে বলা হচ্ছে হচ্ছে শিলামণ্ডল। এবার এই শিলামণ্ডলের নিচে রয়েছে একটা ছোট্ট অংশ, যেটাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। অন্য কালি দিয়ে করছি এটা, এটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এই অংশটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাচ্ছে গুরুমণ্ডল। আর এটা কতটা? গভীরতা প্রায় 100 কিলোমিটার।
ভূকম্প তরঙ্গ এই স্তরের মধ্যে দিয়ে অপেক্ষাকৃত ধীর গতিতে প্রবাহিত হয়। সমুদ্রের নিচে এই স্তর কাছাকাছি অবস্থান করে, পরিচালনা স্রোত ও ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কেন্দ্রমণ্ডল। ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী স্তরটা, সেই স্তরটা হলো কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, কেন্দ্রমণ্ডল কোনটা? একদম ভেতরে যে কেন্দ্র রয়েছে তার চারিদিকে যে অংশটা রয়েছে সেটাকে কেন্দ্রমণ্ডল বলা হয়। তাহলে আমরা উপর থেকে যদি খুঁড়তে খুঁড়তে নামি, প্রথমে পাবো ভূত্বক, ভূত্বকের পরে কি পাবো? ভূত্বকের পরে পাবো হচ্ছে গুরুমণ্ডল। ঠিক আছে, গুরুমণ্ডলের পর পাবো কি? এই কেন্দ্রমণ্ডল। এই স্তরটা ৩,৫০০ কিলোমিটার গভীর, অনেকটাই গভীর, ৩,৫০০ কিলোমিটার গভীর। অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে গঠিত, একে নিফে বলা হয়। এখানে দুটো শিলা মেনলি থাকে, একটা হচ্ছে নিকেল আর একটা হচ্ছে লোহা, সেই জন্য নিকেলের নি আর লোহার এফি, তো এই দুটোকে নিয়ে হচ্ছে এই জায়গাটাকে বলা হয় নিফে। অনেকগুলো স্তর নাম পেয়ে গেছি অলরেডি। এর তাপমাত্রা অনেক বেশি, ৫,০০০ ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গড় ঘনত্ব ৯.১ থেকে 13.1 গ্রাম ঘন সেন্টিমিটার। পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপ কেন্দ্রমণ্ডলে সব জায়গায় একরকম নয়। এগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছে। তো এটা যদি আমাদের পৃথিবী হয়, প্রথমে আমাদের রয়েছে ভূত্বক, ভূত্বকের পর রয়েছে হচ্ছে এখানটায় রয়েছে গুরুমণ্ডল, তারপর রয়েছে কেন্দ্রমণ্ডল, লাস্টে রয়েছে হচ্ছে কেন্দ্র। কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, মানে দুটো নয়, মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। কেন? কারণ হচ্ছে দুটোর এই কেন্দ্রমণ্ডল যেটা, সেটা কিছুটা ঘনত্ব বেশি, কিছুটার হচ্ছে ঘনত্ব কম, কিছুটার উষ্ণতা বেশি, কিছুটার উষ্ণতা কম। এই বিভিন্ন জিনিসের জন্য এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহির্কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, একদম ভেতরে যেটা রয়েছে, কেন্দ্রের সঙ্গে লেগে যেটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তারপর রয়েছে কি? বহির্কেন্দ্রমণ্ডল। তাহলে একদম ভেতর থেকে যদি আমরা আসি, ফার্স্টে কি পাবো? কেন্দ্র পাবো। কেন্দ্রর পর পাবো কি? অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলের পর কি পাবো? বহির্কেন্দ্রমণ্ডল। বহির্কেন্দ্রমণ্ডলের পর কি পাবো? আমাদের গুরুমণ্ডল। গুরুমণ্ডলের পর পাবো কি? 5 নম্বর, এটা হচ্ছে ভূত্বক। এবার ভূত্বক আর যেটা গুরুমণ্ডল, তার মাঝখানে একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় শিলামণ্ডল। শিলামণ্ডলের নিচে কি আছে? আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার। পরপর স্তরগুলো বোঝা যাচ্ছে। ওকে, এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা দেখলে বোঝা যাবে ভালোভাবে। একদম নিচে কি রয়েছে? এখানে কি রয়েছে? কেন্দ্র। কেন্দ্র যেটা, কেন্দ্রের পরে কি পাবো? অন্তঃকেন্দ্রমণ্ডল, 1 নম্বর স্তর। অন্তঃকেন্দ্রমণ্ডলের পর কি পাবো? বহির্কেন্দ্রমণ্ডল। এই দুটোকে একসাথে নিয়ে কি বলা হয়? কেন্দ্রমণ্ডল। কারণ কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহির্কেন্দ্রমণ্ডল। তারপরে কি পাবো? গুরুমণ্ডল পাবো। গুরুমণ্ডলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, নিফেসিমা আর প্রোফেসিমা। তারপরে পাবো কি? শিলামণ্ডল। ওপরে রয়েছে শিলামণ্ডল। শিলামণ্ডলের আবার দুটো ভাগ রয়েছে, সীমা আর সিয়াল। ওকে, এটা হচ্ছে পুরো পৃথিবী। আচ্ছা, এবার গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক আছে, এইগুলো ওই ছবিটা থেকেই আরো ভালোভাবে বোঝা যাবে। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, এবং কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর, বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। আগের ছবিটাতে ফিরে যাই। প্রথমে কি রয়েছে? কেন্দ্রমণ্ডল, তাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, একদম ভেতরে অন্তঃকেন্দ্রমণ্ডল। তারপরে রয়েছে কি? বহির্কেন্দ্রমণ্ডল। এর মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে, একটা বিযুক্তি রেখা রয়েছে যেটাকে বলা হয় লেহম্যান বিযুক্তি রেখা। পুরো কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে যেটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়, নিফেসিমা আর প্রোফেসিমা। নিফেসিমা আর প্রোফেসিমার মধ্যে রয়েছে কি? আর একটা বিযুক্তি রেখা যেটাকে বলা হয় রেপিত্তি বিযুক্তি রেখা।
আবার গুরুমণ্ডল এবং শিলামণ্ডলের মাঝখানে কি রয়েছে? একটা বিযুক্তি রেখা। পুরো গুরুমণ্ডল আর পুরো শিলামণ্ডলের মাঝখানে রয়েছে আর একটা বিযুক্তি রেখা, যেটাকে কি বলা হয়? মোহরভিষিক বিযুক্তি রেখা। আর শিলামণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়, সীমা এবং সিয়াল। তার মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে, তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। টোটাল কটা বিযুক্তি রেখা পেলাম? লেহম্যান, গুটেনবার্গ, রেপিত্তি, মোহরভিষিক এবং 5 নম্বর কনরাড। 5টা বিযুক্তি রেখা আমরা পেলাম। ওকে, ভূত্বক সম্পর্কে জানতে মনে রাখা দরকার পৃথিবীর অভ্যন্তরে একাধিক পৃথক স্তরে বিভক্ত। দেখলাম আমরা একাধিক পৃথক স্তরে বিভক্ত। অপেক্ষাকৃত ভারী পদার্থ নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে। যদি আমরা এক গ্লাস জল নিই, জলের মধ্যে মাটি গুলে দিই, দিয়ে সেটা কিছুক্ষণ রেখে দিই, তাহলে কি দেখা যাবে? মাটির যে শক্ত অংশটা নিচে থেকে চলে যাবে আর উপরে কি থাকবে? জলটা পড়ে থাকবে। তো এখানেও তাই হয়, অপেক্ষাকৃত যে ভারী পদার্থ সেটা নিচে চলে যায় আর পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়, তুলনায় যে হালকা পদার্থ সেটা উপরের দিকে উঠে আসে। ঠিক আছে, ভূত্বক বা শিলামণ্ডল সম্পর্কে যতটা জানা গেছে সেই তুলনায় গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডল সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, কারণ আমরা ভূত্বক কিছুটা হলেও ভেতরে খুঁড়ে বা যেভাবে হোক যেতে পেরেছি, কিন্তু তার ভেতরে আমরা যেতে পারিনি বা কিছুই পাঠাতে পারিনি। তো সেই জন্য কি হচ্ছে, ভেতরটা অতটা আমরা জানি না, গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানি না। এবার এটা জানার উপায় কি? একমাত্র ভূকম্প তরঙ্গের যে গতিবিধি এইগুলো সম্পর্কে আমরা এটা জানতে পারি। পৃথিবীর অভ্যন্তরে চিত্রিত চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যেটা বলেছে সেটা তোমরা নিজেরা এঁকে এরকম করে মার্ক করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর থার্মোকলের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরের মডেল তৈরি করো। এখানে কিছু উত্তর খুঁজতে দেওয়া হয়েছে। তোমাদের কাজ থাকবে, যারা এই ভিডিওটা দেখছো তারা এই উত্তরগুলো লিখে কমেন্ট করবে। আমি সেই কমেন্টগুলো দেখব এবং দেখে বলে দেবো কোনটা ঠিক কোনটা ভুল হচ্ছে, বা যদি ভুল মানে কিছু চেঞ্জ মানে কিছু অন্য কিছু বলার থাকে সেটা আমি পরের দিনের ক্লাসে বলে দেবো। তো অবশ্যই যারা দেখছো তারা অবশ্যই এইগুলো কোশ্চেনগুলো করবে। ওকে, তো এই ছিল আজকের পুরো টপিক এখানেই শেষ হচ্ছে এবং চ্যাপ্টার পুরো শেষ। এই চ্যাপ্টারের পুরো যে পিডিএফটা প্রথম থেকে দুটো ক্লাসের যে পিডিএফ সেটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, বা টেলিগ্রামে তোমরা সার্চ করবে দ্য জিকে একাডেমি, তাহলে তোমরা এই চ্যানেলটা পেয়ে যাবে। এছাড়া যদি তোমাদের কিছু বলার থাকে, টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে দ্য জিকে একাডেমি গ্রুপ, তো সেখানে কিছু মেসেজ করতে পারো, ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, বা কমেন্ট করেও আমাকে মেসেজ করতে পারো। প্রত্যেকটা মেসেজই আমি দেখবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।